পাটের সুতা, চট ও বস্তা আমদানির ক্ষেত্রে ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশি ব্যবসায়ীদের। বেনাপোলে আটকা পড়েছে পণ্যবাহী শতাধিক ট্রাক। ময়মনসিংহের প্রাথমিক পর্যায়ের স্কুলগুলোতে চলছে রমরমা বই বাণিজ্য। নির্ধারিত লাইব্রেরি থেকে উচ্চ মূল্যে কিনতে বাধ্য করা হচ্ছে, অভিযোগ অভিভাবকদের। এবং 2017 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি বেড়ে 2.7% হওয়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের। উন্নত দেশের তুলনায় প্রবৃদ্ধি বাড়বে উন্নয়নশীল দেশগুলোর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছে দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি সানভীর রূপল। সম্প্রতি বাংলাদেশ থেকে পাটের সুতা, চট ও বস্তা আমদানির ক্ষেত্রে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত। তবে অস্পষ্ট তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি পাট ব্যবসায়ীদের। এদিকে পাট শিল্পের স্বার্থে এ সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। পাশাপাশি বাংলাদেশি কোনো পণ্যে ডাম্পিং হচ্ছে কিনা সেদিকে নজর বাড়ানোর দরকার বলে মত তাদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বাংলাদেশি পাট ও পাটপণ্য গুণমানে ভালো ও দামে সাশ্রয়ী হয়, ভারতের বাজারে রপ্তানি হয় ব্যাপক হারে। এতে ভারতের অভ্যন্তরীণ বাজারে সে দেশের ব্যবসায়ীরা পিছিয়ে পড়ছেন এমন ধারণা প্রবল হয়। এ কারণে চলতি বছরের শুরুতে বাংলাদেশ থেকে পাট, সুতা, চট ও পাটের বস্তা আমদানি কমাতে এসব পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত। তবে সুস্পষ্ট তথ্য ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ওরা যে সার্ভের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তগুলো নিয়েছে, সেই সার্ভের ফর্মের যে ইনফরমেশনগুলো ছিল এটা অনেক ক্ষেত্রে হচ্ছে পরিপূর্ণ ছিল না, পরিষ্কার ছিল না, এবং এই অসম্পূর্ণ ইনফরমেশনগুলোর উপর বেস করেই তারা সিদ্ধান্ত নিয়েছে। যেটা তো কোনোভাবে হতে পারে না। এ সমস্যার দ্রুত সমাধান না হলে ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের পাট শিল্প সম্প্রসারণের পথে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। এই ধরনের অবস্থা যদি অব্যাহত থাকে, বাংলাদেশে থেকে ভারতে পাট পণ্যের বদলে কাঁচা পাটের রপ্তানি বরঞ্চ উৎসাহিত হবে, যেটি বাংলাদেশের পাট শিল্পের জন্য একটি নেতিবাচক কারণ হতে পারে। সেই জায়গাটি আমাদের মনে রাখা দরকার। পাট শিল্পের এই সংকট উত্তরণে সমন্বিত উদ্যোগের পরামর্শ ব্যবসায়ীদের। আর অর্থনীতিবিদরা বলছেন, আমদানির কারণে দেশের কোনো পণ্য বাজার হারাচ্ছে কিনা তদারকি বাড়াতে হবে সে বিষয়ে। আমি মনে করি এটা হয়তো খুব দ্রুত সমাধান করা যাবে। তবে সরকারের যে স্টেক হোল্ডার আছে, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথভাবে এ ব্যাপারে জোরালো উদ্যোগ নেওয়া দরকার। দীর্ঘদিন থেকে বাংলাদেশ ট্যারিফ কমিশন থেকে অভিযোগ রয়েছে যে বাংলাদেশেও বিভিন্ন দেশের পণ্য আসলে ডাম্পিং হচ্ছে। বিদেশ থেকে কোনো পণ্য উচ্চ মূল্যে উৎপাদনের পর কম মূল্যে এখানে বিক্রি হচ্ছে কিনা সেই বিষয়গুলো আমার মনে হয় ভবিষ্যতে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। রপ্তানি বাজার সম্প্রসারণে বৈচিত্র্যময় পণ্য তৈরিতে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন পাট গবেষকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভারত সরকার অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করায় দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের রপ্তানি বাণিজ্যে ব্যাপকভাবে কমে গেছে। বন্দরে পাট, সুতা, চট এবং পাটের বস্তাসহ বিভিন্ন পণ্যবাহী শতাধিক ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় আটকা পড়েছে। রপ্তানি আয় ধরে রাখতে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন 300 থেকে 350 ট্রাক ভারতীয় বিভিন্ন পণ্য আমদানির বিপরীতে 1.5 থেকে 200 ট্রাক বাংলাদেশি পণ্য রপ্তানি হয়। বাংলাদেশের রপ্তানি পণ্যের 80% পাট পণ্য। কিন্তু গত কয়েকদিন ধরে আমদানি ঠিক থাকলেও ভারতগামী পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমেছে। শুল্ক আরোপের কারণে এখন পাট জাতীয় পণ্য বা পাট যা বন্ধ আছে। 4 দিন হলে ট্রাকলে আমরা বেনাপোল বর্ডারে আটকায় আছি। ডিউটি বসাইছে, এর জন্য আমাদের মহাজন গাড়ি ওপারে দিচ্ছে না। আজকের এই মাত্র আপনার 10 ট্রাক ইন্ডিয়া রপ্তানি হয়েছে। চলতি মাসের 5 তারিখে ভারত সরকারের জাতীয় রাজস্ব বোর্ড পাটজাত পণ্য রপ্তানি করতে বাংলাদেশের 26টি জুট মিলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে। আগে রপ্তানি মূল্যের 4% শুল্ক আদায় করলেও বর্তমান শুল্ক হার প্রতি টন পাট পণ্যে 19 থেকে $352 পর্যন্ত। আর এক লাফে শুল্ক হার কয়েক গুণ বেড়ে যাওয়ায় রপ্তানি বাণিজ্যে চরমভাবে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীরা। ভারত সরকার কর্তৃক বাংলাদেশি পাট এবং পাট জাতীয় পণ্যের উপর শুল্ক আরোপ করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে পাট এবং পাট জাতীয় পণ্যের রপ্তানি অনেকাংশে কমে গেছে। বর্তমানে বেনাপোল স্থলবন্দরে প্রায় 50-60টি ট্রাক পাট ও পাট জাতীয় পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে। সরকার যদি অতি দ্রুত বিষয়টা
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধান না করে তাহলে ভারতের সাথে আমাদের ব্যবসার প্রায় বন্ধ হয়ে যাবে। ভারত সরকার কাঁচা পাটের ওপর কোনো বাড়তি শুল্ক আরোপ না করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে কাঁচা পাট রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। সময় সংবাদ, বেনাপোল, যশোর। পাট পণ্য আমদানি নিরুৎসাহিত করতে ভারত সরকারের অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের 6 দিনেও সংকট সমাধান হয়নি। বেনাপোল স্থলবন্দরে এতে রফতানি পণ্যবাহী শতাধিক ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে শতাধিক ট্রাক। আর সেখানকার পরিস্থিতি জানতে এখন এই মুহূর্তে টেলিফোনে যোগ দিচ্ছেন আমাদের বেনাপোল প্রতিনিধি আজিজুল হক। আজকে সেখানকার পরিস্থিতি কি? আমরা জেনেছি যে গত কয়েকদিনে অন্তত কয়েকশো ট্রাক আটকা পড়েছিল পাট পণ্যবাহী। জি, দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন প্রায় 300 থেকে 400 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য ভারত থেকে আমদানি হচ্ছে। আর তদ্রুপ বাংলাদেশি উৎপাদিত পণ্য 150 থেকে 200 ট্রাক রপ্তানি হচ্ছে ভারতে। প্রতিদিন রপ্তানি হওয়া এসব পণ্যের মধ্যে 80% রয়েছে পাটজাত পণ্য। আর যোগাযোগ ব্যবস্থা সহজ হয় মূলত ব্যবসায়ীরা এ পথে বাণিজ্যে আগ্রহ প্রকাশ করে থাকে। গত 5 জানুয়ারি ভারত সরকার পাটজাত রপ্তানিকারক 43টি জুট মিলের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক কর আরোপ করে। এতে পূর্ব তুলনায় শুল্ক কর বেড়ে যায় প্রায় 5 থেকে 10 গুণ। ফলে রপ্তানি বাণিজ্যে দেখা যায় মারাত্মক বিরূপ প্রভাব। হঠাৎ এ ধরনের সিদ্ধান্তে বাণিজ্যের সাথে সম্পৃক্ত সবাই পড়েছে ভোগান্তি ও লোকসানের মুখে। ব্যবসায়ীরা বলছেন গত 7 দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তনের কোনো আভাস না পাওয়ায় তারা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। ভারতে ঢোকার অপেক্ষায় বেনাপোল বন্দরে এখনো আটকে রয়েছে রপ্তানি পণ্য বোঝাই শতাধিক ট্রাক। নতুন কোনো পণ্য চালান বন্দরে আসছে না। এর আগে চালান পাশ করা ছিল এমন কিছু কিছু পণ্য রপ্তানি হচ্ছে। দ্রুত অ্যান্টি ডাম্পিং শুল্ক কর প্রত্যাহার না হলে বাংলাদেশ থেকে পাটজাত পণ্য রপ্তানি বাণিজ্যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। দেশের শিল্প কারখানায় শ্রমিক বেকারত্ব বাড়বে। বিষয়টি এখনই গুরুত্বের সাথে সরকারকে দেখার আহ্বান জানান ব্যবসায়ীরা। এদিকে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক কর আরোপে এ পথে ইতিমধ্যে রপ্তানি বাণিজ্যে 50% কমে গেছে। এতে বাংলাদেশি জুট মিলগুলোতে উৎপাদিত পণ্য জমা হয়ে পড়ে আছে। ফলে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রপ্তানি খাতে বৈদেশিক মুদ্রা উপার্জনও হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ। এ ছিল পাট রপ্তানি উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক কর আরোপ নিয়ে বেনাপোল বন্দরের বর্তমান অবস্থা। ভারত পাট পণ্য আমদানির ক্ষেত্রে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের পর বেনাপোল বন্দরে পাটজাত পণ্য নিয়ে আটকা পড়েছে কয়েকশো ট্রাক এবং বেনাপোল স্থলবন্দরের এই মুহূর্তে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের বেনাপোল প্রতিনিধি আজিজুল হক। চলে যাচ্ছে পরের সংবাদে। ময়মনসিংহের প্রাথমিক পর্যায়ে সরকারি বেসরকারি নার্সারি ও কিন্ডারগার্টেনের স্কুলগুলোতে চলছে রমরমা বই বাণিজ্য। প্রত্যেকটি শ্রেণীতে অতিরিক্ত 5 থেকে 10টি বই নির্ধারিত লাইব্রেরি থেকে উচ্চ মূল্যে কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। বিষয়টি স্বীকারও করেছেন প্রতিষ্ঠানের প্রধান ও বই বিক্রেতারা। এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজ। অবশ্য বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। হোসেন আলীর ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। মোটা অঙ্কের ভর্তি ফি দিয়ে সন্তানদের স্কুলে ভর্তি করানোর পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বই, খাতা আর পোশাক বাণিজ্যের কবলে পড়ে নাজুক অবস্থা অভিভাবকদের। ময়মনসিংহ শহরের নার্সারি ও কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রত্যেক ক্লাসে সরকারের বিনামূল্যে দেয়া বইয়ের বাইরে আরও অতিরিক্ত 5 থেকে 10টি বই পাঠ্য করে লাইব্রেরি নির্ধারণ করে দেয়ায় উচ্চমূল্যে বই কিনতে হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। স্কুল থেকে বেশি দামে খাতা কেনা ছাড়াও স্কুল ড্রেসের কাপড়ও নির্ধারিত দোকান থেকেই কিনতে হয় তাদের। স্কুল থেকে 3টা দিচ্ছে আর 6টা আমরা কবি লাইব্রেরি থেকে কিনে নিয়ে আসছি। একটা লাইব্রেরিতে এই বইটাই পাওয়া যায়, অন্য কোথাও গেলে মানে ওটা মিলে না। স্কুল থেকে বলে দিচ্ছে আপনার ড্রেস মানে গড়হুড়ি বস্ত্রালয় থেকে কাপড় কিনে ওইখানে। বিষয়টি স্বীকার করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলছেন শিক্ষার্থীদের সুবিধার জন্যই এটি করা হয়েছে। আর বই বিক্রেতারা বলছেন প্রকাশনা প্রতিষ্ঠানগুলো টাকা দিয়ে বই পাঠ্য করানোর কারণে তারা কমিশন দিতে পারছেন না। লাইব্রেরি তো নির্ধারিত থাকবে, কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন বই থাকে। সরকারি এর ভিতরে বইয়ের বাইরে সবচেয়ে কম বই আমরা পাঠ্য করি। কোম্পানির সাথে একটা স্কুলের হয় ডোনেশনের ব্যবসা করে, স্কুলে টাকা দিয়ে দেয়, পরে এটা আর কি আমাদের কাছে পাঠ্য করে, আমাদের ঠিকানা দিয়ে দেয়। এরকম লাইব্রেরি আসেন পাইবে বইগুলো আমরা রাখি। এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক আন্দোলনের নেতারা। আমরা অত্যন্ত প্রত্যাশা করি এবং দাবি জানাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
এদিকে সরকার নির্ধারিত বইয়ের বাইরে কোনো বই পাঠ্য করার সুযোগ নেই বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। আর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। এনসিটিবির অনুমোদন ব্যতি রেখে কোনো বই কোনো লাইব্রেরি থেকে কেনার বা দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টা খতিয়ে দেখব, যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমরা অবশ্যই সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে ময়মনসিংহ জেলার 1075টি কিন্ডারগার্টেন ও নার্সারি স্কুলে প্রায় 1,30,000 শিক্ষার্থী রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশনের পুরো অর্থ একসাথে তোলার বিদ্যমান ব্যবস্থা ভুল ছিল, এমন মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এজন্য এই ব্যবস্থার পরিবর্তন করা হয়েছে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, ভবিষ্যতে অবসরভোগীরা যেন সরকারের সব সুবিধা পায় তা নিশ্চিত করতে চলতি বছরের জুলাই থেকে পেনশনের 50% বেশি অর্থ একসাথে না দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। Which is very wrong, so I have changed it. 100% উইথড্র করা ঠিক না। এই 100% উইথড্র করে এরা সব ডুবেছে, এরা বেনিফিটও পায় না। এখন যে নতুন নতুন যখন আমরা কি করে চেঞ্জ করি, কোনো বেনিফিট পায় না। এর জন্য অ্যাটলিস্ট টু এনশিওর যে ভবিষ্যতে এটা না হয়, সেই জন্য আই হ্যাভ ডিসাইডেড অ্যান্ড ইস্যুড দি অর্ডার্স যে 50%-এর বেশি কেউ ওঠাতে পারবে না। বেসরকারি ব্যাপারটা হলো যে আমরা সারা দেশে পেনশন সিস্টেম করতে চাচ্ছি, সময় লাগবে। সরকারিভাবে 50,000 মেট্রিক টন টিএসপি সার আমদানি এবং টেন্ডার পরিচালনার জন্য পরামর্শক নিয়োগের চুক্তি অনুমোদন সহ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে মোট 3টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অনুমোদিত এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় 131 কোটি টাকা। বুধবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে অর্থনীতি বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে বঙ্গোপসাগরের 18 নম্বর ব্লকে বাপেক্স ও অস্ট্রেলিয়ান কোম্পানি স্যান্টোস কর্তৃক যৌথভাবে অনুসন্ধান চালানোর জন্য গৃহীত চুক্তি অনুমোদিত হয়। এছাড়া চট্টগ্রামের মিরেশ্বরায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ সড়ক কাম বেড়িবাঁধ প্রতিরক্ষা প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়ন সহ মোট 3টি প্রস্তাবের অনুমোদন করে এই কমিটি। আমদানি রফতানিকারক দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোক্তা সহ সংশ্লিষ্টদের মধ্যে আন্তঃসমন্বয়ের সুযোগ সৃষ্টি এবং কৃষক পর্যায়ে ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে 7ম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা 2017। বুধবার রাজধানীর আন্তর্জাতিক বসুন্ধরা কনভেনশন সেন্টারে 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মেলায় এবারের আধুনিক বিভিন্ন মেশিনারিজ নিয়ে আসতে পেরে ভালো কিছুর প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। ময়মনসিংহ থেকে 7ম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলায় ধান কাটা ও মাড়াই করার কম্বাইন্ড হারভেস্টার মেশিন কিনতে এসেছেন নাজবুল হাসান। বেশ দেখে শুনে বুঝে নিচ্ছেন মেশিন চালানোর সব ধরনের পদ্ধতি। ব্যয় কমিয়ে আনতেই আধুনিক মেশিন কিনতে এসেছেন তিনি। ধান মাড়াই করার মেশিন, ধান কাটার মেশিনটা কিনতে আগ্রহী হয়েছে, ভালো লাগছে দেখে। মেশিন কিনতে এলাম যে এখন তো শ্রমিক পাওয়া যায় না ধান কাটায়, শ্রমিকের বিশাল সমস্যা। মেশিনে কাটতে গেলে সহজে আমরা ধানটা কার্টন করতে পারবো। মেলায় নিয়ে আসা হয়েছে কম্বাইন্ড হারভেস্টার, ট্রাক্টর, চাল বাছাই ও মাড়াই করা, বীজ বপন সহ নানা ধরনের মেশিনপত্র। কায়িক পরিশ্রমের পরিবর্তে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কৃষিতে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার। এক্ষেত্রে কৃষি প্রযুক্তি মেলা বিশেষ ভূমিকা রাখছে বলে জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশের যারা এন্টারপ্রেনার তাদের জন্য এটা খুব উপযোগী। আমরা সব ধরনের মেশিনারি যে মেলাতে ডিসপ্লে করার চেষ্টা করি। গ্রামে গঞ্জে পাওয়ার টিলার, ট্রাক্টর, সিড ড্রিলার ব্যবহার করতেছে, হারভেস্টার ব্যবহার করতেছে, এমনকি ধানটা যে কাটিয়ে নিয়ে আসা সেটাও আসলে মানুষ এখন ওই ভটভটি ব্যবহার করে। বিভিন্ন মেশিনপত্র কেনার ক্ষেত্রে সরকারের দেয়া 30% ভর্তুকির পাশাপাশি এবারের আয়োজনে ছাড় দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানও। ফলে প্রতিবারের মতো এবারও ক্রেতার সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। মেলায় এসে ইনশাল্লাহ ভালো ছাড়া পাচ্ছে। মেলায় এসে অনেক ক্লায়েন্ট মেশিন দিয়ে কি হয় এটা জানে না, যে মেশিনে প্যাকেট করলে কোয়ালিটি কেমন থাকে এটাও জানে না। কৃষকদের কথা চিন্তা করে আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা প্রোডাক্ট ওয়াইজ 5 থেকে 20,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছি। এর আগে 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। এ সময় কৃষির উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান তিনি। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষককে স্বাবলম্বী করা, তাদের দারিদ্র্য কমিয়ে আনার লক্ষ্যে কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মেলায় প্রদর্শিত কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি কৃষি সমাজকে কৃষি যান্ত্রিকরণে উৎসাহ প্রদান করবে, যা লাভজনক ও টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে সহায়ক হবে বলে
মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের 18টি দেশের 365টি স্টল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রোববার থেকে অফিসের সময় রাজধানীর মতিঝিল ও গুলিস্তানে হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে হকার ফেডারেশন ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা সভায় একথা বলেন তিনি। তবে সরকারি ছুটির দিনগুলোর পাশাপাশি কর্মদিবসগুলোতে অফিস ছুটির 1.5 ঘন্টা পর থেকে নির্দিষ্ট স্থানে পণ্য নিয়ে বসতে পারবেন ফুটপাতের ব্যবসায়ীরা। তাদের কাছ থেকে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র সাইদ খোকন। এর আগে হকারদের বিভিন্ন সংগঠনের নেতারা তাদের পক্ষে বেশ কিছু দাবি তুলে ধরেন। জনসাধারণ, ব্যবসা বাণিজ্য যারা পরিচালনা করেন, যারা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, অর্থাৎ আমাদের কাজকর্ম শেষ করে নির্বিঘ্নে বাসায় চলে যাবার পর সন্ধ্যা 6:30 থেকে হকার নির্দিষ্ট ফুটপাতে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে। যে সমস্ত হকার ভাইরা ব্যবসা পরিবর্তন করে চাকরি করতে আগ্রহী, তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বরাবর আবেদন করবেন। চলতি বছরের মধ্যেই ই টোকেন ছাড়া সারা দেশে ভারতীয় ভিসা পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশের নিযুক্ত দেশটির হাই কমিশনার হর্ষবর্ধন সিংলা। গতকাল যশোরে ভিসা কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন শেষে একথা জানান তিনি। বলেন, শিগগিরই খুলনা কলকাতা ট্রেন সার্ভিস শুরু হবে এবং যশোরেও এর স্টপেজ থাকবে। In October 2016, 2016 সালের অক্টোবরে বাংলাদেশি নারী ও পরিবারের সদস্যদের জন্য ভ্রমণ টিকিটের মাধ্যমে ভিসা গ্রহণের বিশেষ স্কিম প্রক্রিয়া সফল হয়েছে। গত বছর প্রায় 1 কোটি বাংলাদেশিকে ভারতীয় ভিসা দেওয়া হয়েছে। তাই চলতি বছরের 1 জানুয়ারি থেকে এই কার্যক্রমকে আরো প্রসারিত করা হয়েছে। ঢাকার বাইরেও এই স্কিমটি দ্রুত চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। সরকারি বিভিন্ন কার্যক্রম ও সেবার ধারণা দিতে আয়োজিত 3 দিনব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়েছে। গতকাল মেলার শেষ দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। রাজধানী শিল্পকলা একাডেমিতে মেলার দর্শনার্থীদের প্রয়োজনীয় তথ্য দিতে সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট কর্মীরা। প্রথমবারের মতো আয়োজিত এই মেলাকে সরকারের সাথে সাধারণ মানুষের সরাসরি সম্পৃক্ততার প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন দর্শনার্থীরা। জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পেরে খুশি সরকারি দপ্তরের কর্মীরাও। মেলা পুরোটা দেখলাম, আমার সবকিছু অনেক ভালো লাগছে। আর আমার মনে হচ্ছে ভবিষ্যৎ উন্নয়নে, আমাদের দেশের উন্নয়নে কাজ করবে। প্রতি বছরই এই মেলাটা হোক, জনগণ এবং সরকারের কাজকর্মের মধ্যে একটা সুন্দর রিলেশন গড়ে উঠবে। নিউক্লিয়ার মেডিসিন যে একটা সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে সঠিকভাবে রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসা করে থাকে, এগুলো স্বল্প খরচে আমরা দিয়ে থাকি, যাতে করে মানুষের বিদেশে যাওয়ার প্রবণতা কমে গেছে। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ফেনী ও ঝালকাঠি সহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত 3 দিনব্যাপী উন্নয়ন মেলা। ঝালকাঠিতে বুধবার রাতে এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় 3 দিনব্যাপী উন্নয়ন মেলা। ঝালকাঠির সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই মেলায় সরকারি ও বেসরকারি 80টি প্রতিষ্ঠান ও মেলায় স্টলগুলো অংশ নেয়। ফেনীর পিটিআই মাঠে আয়োজিত 3 দিনের এই উন্নয়ন মেলা বুধবার সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন ও সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধারণা দিতে জেলা প্রশাসনের উদ্যোগে গত সোমবার থেকে শুরু হয় উন্নয়ন মেলা। এছাড়া সিলেট ও বরিশাল সহ সারা দেশের জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বুধবার রাতে। দর্শক, রাজশাহী কলেজ মাঠে চলছে 3 দিনব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো। সেখানে আছেন আমাদের রিপোর্টার রকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ধন্যবাদ রূপল। আজ থেকে 3 দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে রাজশাহী কলেজ মাঠে এবং কিছুক্ষণ আগেই কিন্তু বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান তিনি কিন্তু বেলুন ফেস্টুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেছেন। এবং আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মেলাটিতে কিন্তু প্রায় 68টি স্টলে সরকারি বেসরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নগরীর অংশগ্রহণ করছে। এছাড়া কিন্তু উপজেলা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান যেটি রয়েছে সরকারি প্রতিষ্ঠান, তারা এটাতে অংশগ্রহণ করছে। আমরা এখানে অতিরিক্ত
জেলা প্রশাসক শিক্ষা এবং আইসিটি তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে টেকসই উন্নয়ন প্রকল্পের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই 3 দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং 68টি স্টলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখানে তাদের ডিজিটাল ক্ষেত্রে নিজেদের যে উদ্ভাবন সেগুলো মেলে ধরবেন। এবং আপনারা দেখছেন যে স্টলগুলো এখনো সাজানো হচ্ছে এবং এখানে উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। রূপল, আপনাকে জানিয়ে রাখি যে 4টি প্যাভিলিয়নে ভাগ হয়ে কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ই সার্ভিস যেগুলো কিনা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন যে সেবাগুলো দেওয়া হচ্ছে জনগণকে সেগুলো, এবং বিভিন্ন সেবা যে সমস্তগুলো কিনা জনগণের দোরগোড়ায় গিয়ে দিচ্ছে সরকার, এবং শিক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে যে ডিজিটাল সেবাগুলো রয়েছে, এবং আরো একটি ক্ষেত্র সেটি হচ্ছে যে উদ্ভাবন ক্ষেত্র। সেই ক্ষেত্রে কিন্তু এখানে ভাগ হয়ে কিন্তু এই স্টলগুলো সাজানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে এখানে এই ধরনের মেলার কিন্তু একটি বড় ধরনের একটি আউটপুট, সেটি হচ্ছে 42টি শেখ রাসেল ডিজিটাল ক্লাব কিন্তু ইতোমধ্যেই কিন্তু রাজশাহী জেলায় হয়েছে, যেটি কিনা রাজশাহী শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 7টি রয়েছে। এবং এই সমস্ত ডিজিটাল উদ্ভাবনী মেলাগুলো হওয়ার পরে থেকে কিন্তু মাধ্যমিক পর্যায়ে 650টি মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং প্রাথমিক পর্যায়ে বিভিন্ন প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে কিন্তু সেই সমস্ত কিছু সম্পন্ন করার একটি চেষ্টা রয়েছে তাদের। এবং সেই সাথে আমরা যে কলেজটিতে রয়েছে রাজশাহী কলেজ, সেটিতে কিন্তু 88টি মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে। তা আমরা এখানে যারা দর্শনার্থী এসছেন এবং যারা স্টলগুলো সাজিয়েছেন নিজেদের প্রতিষ্ঠানে, আমরা তাদের সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে এখানে তারা এসেছেন এই মেলা থেকে শিখতে এসেছেন যে অন্যান্য প্রতিষ্ঠান কিভাবে ডিজিটালের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে তারা সেবাগুলো পৌঁছে দিচ্ছে তাদের গ্রাহকদের কাছে। ঠিক সেখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেরাও আরো উন্নত কোনো কিছু করার একটি প্রয়াস কিন্তু তাদের মধ্যে আমরা জানতে পেরেছি। এছাড়া কিন্তু এখানে আমরা বলে রাখতে চাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন, তথ্য যোগাযোগ প্রযুক্তি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ ডাক বিভাগ এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, এই সমস্ত কিছুই কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা এসেছেন এবং কি কি ধরনের সেবাগুলো তারা দিচ্ছেন সেইগুলো কিন্তু তারা এখানে আমাদেরকে বর্ণনা করেছেন এবং স্টলগুলো নিয়ে কিন্তু তারা এই জিনিসগুলো দর্শনার্থীদেরকে দেখাচ্ছেন। তো রূপল, আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে বিভাগীয় কমিশনার তিনি যে কথাটি বলছিলেন সকলের উদ্দেশ্যে যে আসলে বাংলাদেশ ধীরে ধীরে যেই উন্নত জায়গাগুলো নিয়ে যাচ্ছে সেখানে কিন্তু এই ডিজিটাল বিষয়টিকে কিন্তু আসলে এড়িয়ে গেলে একেবারেই চলবে না। যার কারণে কিন্তু বর্তমান প্রজন্ম তিনি বলছেন যে উদ্ভাবনী শক্তি অনেক বেশি এবং এই উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশ হয়তো একদিন 2021 এবং 2041-এর যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। তো রূপল, ডিজিটাল উদ্ভাবনী মেলার রাজশাহী কলেজ প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহী কলেজ মাঠে চলছে 3 দিন ব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো, আর সেখান থেকে আমাদের খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান। আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, এদিকে রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 12তম দিন আজ, আর এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী তানিন মেহেদী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রূপল, আজকে সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিন এবং সেই বৃহস্পতিবার সকাল 10টা থেকেই আমরা দেখেছি যে মেলা প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং ক্রেতা দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু মেলার বাইরে যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো থেকে তারা টিকিট কিনে মেলায় প্রবেশ করেছেন। এবং আরেকটি বিষয় আমরা দেখেছি যে অন্যান্য বছরের তুলনায় এবছর যে ব্যতিক্রম দিকটি সেটি রয়েছে, ক্রেতারা কিন্তু দর্শনার্থীরা ঘরে বসে অনলাইনে অনেকে টিকিট কেটে তারা মেলায় প্রবেশ করছেন, এমনটি আমরা দেখেছি। এবছর কর্তৃপক্ষ সেই ব্যবস্থা রেখেছেন। এবং আরেকটু যদি বলতে হয় বেচা কেনার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে মেলায় ক্রোকারিজ সামগ্রীর যে স্টলগুলো রয়েছে, ক্রোকারিজ সামগ্রীর স্টলগুলোতে আমরা দেখেছি যে ক্রেতা এবং দর্শনার্থী যারা রয়েছেন তাদের কিন্তু বেশ উপস্থিতি রয়েছে। তারা কিন্তু ক্রোকারিজ সামগ্রীর যে স্টলগুলো রয়েছে, দেশি বিদেশি যে স্টল, সেই স্টলগুলোতে তারা ঘুরে ঘুরে দেখছেন এবং পছন্দের যে বিভিন্ন যে ক্রোকারিজ সামগ্রী আছে সেগুলো তারা কিনছেন। এবং আমরা দেখেছি বিশেষ করে ক্রোকারিজ সামগ্রীর যে স্টলগুলো রয়েছে সেখানে বিভিন্ন অফার দেওয়া হচ্ছে, যেমন একটি কিনলে 10টি আইটেম গিফট, এছাড়া বিভিন্ন
বিভিন্ন একটি কিনলে 3টি ফ্রি, এই ধরনের বিভিন্ন ধরনের অফার তারা এখানে দিয়ে যাচ্ছেন এবং ক্রেতাদের পক্ষ থেকে ক্রেতারা আমরা দেখেছি যে তারা অনেকটা ঘুরে ঘুরে তাদের পছন্দের জিনিসপত্র কিনছেন। তবে বিক্রেতাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তাদের বেচা কেনার যে পরিস্থিতি রয়েছে সেই চিত্র তারা আশা করছে যে আগামীকালকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন রয়েছে, শুক্রবারে সেই বেচা কেনা আরেকটু বেশি হবে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো একজন বিক্রেতার সঙ্গে। আমরা একটু কথা বলি আপনার সঙ্গে। আচ্ছা, একটু যেটি হচ্ছে আপনাদের কিরকম সাড়া পাচ্ছেন? মেলার তো আজকে 12তম দিন, ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কিরকম, বেচা কেনা কেমন হচ্ছে? বেচা কিনা অ্যাকচুয়ালি আগের থেকে তুলনামূলক খুবই খারাপ, ঠিক আছে। এখন মনে করেন আমাদের যে আগে যে কাস্টমার আসতো এখন অর্ধেক কাস্টমার কমে গেছে, আর মেলাতে এবার অনেকেই টোটালি সেল বলতে নাই। আপনারা মেলায় আসলে কি ধরনের অফার, প্রতি বছর তো অফার থাকে মেলায় বিভিন্ন ধরনের, একটি কিনলে 10টি ফ্রি, একটি কিনলে 5টি। এবছর এই অফারগুলো কি ধরনের অফার রয়েছে এবং সেই অফারগুলোর সাথে কি ফ্রি দিচ্ছেন আপনারা একটু বলবেন ক্রেতাদের উদ্দেশ্যে? এবার আমাদের একটা ক্যাবিনেট চুলার সাথে অফার দিয়েছে, ও চুলার সাথে ওভেন আছে গিফট, তারপর আবার আপনার এখান থেকে রাইস কুকার, ব্লেন্ডার, এরকম করে 10টা আইটেম গিফট আছে। আর এটা হলো আমাদের এখন প্যাকেজটা স্লো হয়ে গেছে, কাস্টমার কম এই জন্য, আর আগের তুলনায় অর্ধেক কাস্টমারই নেই মেলায়। আগে এই টাইমের ভিতরে আপনার হাঁটা চলাচল করতে কষ্ট হইতো মেলার ভিতরে, কিন্তু এখন আপনি দেখেন লোকজনই টোটালি নাই বলতেই চলে। আচ্ছা, এমনিতে মেলায় কোন কোন দিনগুলোতে একটু বেচা কেনা বেশি হয়? আজকে তো বৃহস্পতিবার, একটু বলবেন? আমাদের প্রায় শুক্রবার আর শনিবার বেচা কিনা একটু ভালো হয়, আর এমনি দিনে একটু খুবই কম হয় বেচা কিনা, আর শুক্রবার শনিবার একটু বেশি বেচা কিনা হয়। আপনাকে ধন্যবাদ। রূপল, কথা বলছিলাম একজন বিক্রেতার সঙ্গে, তিনি যেমনটি বলছিলেন তাদের যে প্রতি বছরের যে প্রত্যাশা থাকে বেচা কেনার যে প্রত্যাশা, তার বক্তব্য অনুযায়ী এবছরের তাদের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণ হয়নি, তিনি যেমনটি বলছিলেন। তবে যে বিষয়টি তিনি আমাকে নিশ্চিত করলেন যেটি হচ্ছে যে অফারের যে বিষয়টি থাকে প্রতি বছর, যে বিভিন্ন পণ্য কিনলে পণ্যের উপরে যে অফার রয়েছে সেই অফারগুলো তারা নিয়মিত চালিয়ে যাচ্ছেন এবং সেই অফারগুলো দিয়ে যাচ্ছেন তারা ক্রেতা এবং দর্শনার্থীদের কাছে। এবং আমরা দেখেছি যে ক্রেতা দর্শনার্থীরাও কিন্তু তারা বেশ উৎফুল্ল, তারা বেশ স্বাচ্ছন্দ্যে কিন্তু এই ধরনের যে স্টলগুলো রয়েছে তাদের পরিবারের যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারা কিন্তু এখান থেকে জিনিসপত্র কিনছেন। এছাড়া রূপল পাশাপাশি কুকারি সামগ্রীর পাশাপাশি কিন্তু রয়েছে বিভিন্ন ব্লেজার সামগ্রী, এবং ব্লেজার সামগ্রীর মধ্যে এবং যে কোনো ধরনের শীত উপলক্ষে এবং বিশেষ করে মেলা উপলক্ষে কিন্তু এইসব ব্লেজারের যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোতে তারা বিভিন্ন ধরনের ছাড় দিচ্ছেন। আমরা একটু কথা বলবো একজন বিক্রেতার সঙ্গে। আপনারা মেলায় যে ব্লেজার সামগ্রী নিয়ে এসছেন, মানে এইগুলোর উপরে কি ধরনের অফার রয়েছে ক্রেতাদের জন্য বা দর্শনার্থী যারা রয়েছে তার জন্য আকৃষ্ট করার জন্য কি অফার রেখেছেন? প্রতি বছরই আমাদের নতুন কিছু অফার থাকে, তো এবারের অফারগুলোর মধ্যে আমাদের আখিরি অফার দিয়েছি আমরা, এটা আমাদের কোম্পানির শেষ অফার। আখিরি অফারটা মানে কি একটু ব্যাখ্যা দিবেন ক্রেতাদের জন্য? এটা একটা আরবি শব্দ, তো আখিরি অফার মানে হচ্ছে শেষ অফার। আমাদের কোম্পানি সবার জন্য আখিরি অফার দিয়ে দিছে, তো আসবেন। আখিরি অফারটার লিমিট কত থেকে কত পর্যন্ত একটু দামটা বলবেন? লিমিটেশন বর্তমানে 1800 টাকায় আমরা ব্লেজার দিচ্ছি, আর মোদি দিচ্ছি 1200 টাকায়। মোদি কোটগুলো 1200 টাকায় দিচ্ছি, তো স্টেপ বাই স্টেপ দাম তো চলেই আসবে। আচ্ছা, কোন আইটেমগুলো বেশি চলতেছে মেলায়? এবছর ব্লেজারের পাশাপাশি মোদিগুলো ভালো চলতেছে, আর বাচ্চাদের যে ব্লেজারগুলো আমরা এক্সট্রা ভাবে রাখছি ওগুলো বেশি চলতেছে এবার। আপনাকে ধন্যবাদ। রূপল, আমরা কথা বলছিলাম ব্লেজার সামগ্রী একজন বিক্রেতার সঙ্গে, তিনি যেমনটি বলছিলেন যে এবছর প্রাপ্তবয়স্কদের যে ব্লেজার সামগ্রী রয়েছে, কোট রয়েছে, তার পাশাপাশি কিন্তু শিশু কিশোর যারা রয়েছে শিশুদের জন্য কিন্তু ব্লেজার সামগ্রী তারা এখানে বিক্রি করছেন, বিভিন্ন কোট বিক্রি করছেন রং বেরঙের, এবং ক্রেতারা কিন্তু এখানে তাদের যে পছন্দ, তাদের যে চাহিদা অনুযায়ী এখান থেকে তারা পণ্য কিনছেন। তবে যে বিষয়টি বিক্রেতারা বলছেন যে যেটি হচ্ছে যে মেলা উপলক্ষে তারা ব্লেজার এবং কোটের উপরে নির্দিষ্ট পণ্যের উপরে নির্দিষ্ট পরিমাণ ছাড়ের ব্যবস্থা তারা করছেন ক্রেতা টানার জন্য, এবং যে তারা প্রত্যাশা তাদের যেটি রয়েছে তাদের যে ছাড় তারা দিচ্ছেন সেই ছাড়ের উপরে ভিত্তি করেই ক্রেতারা আসবেন এবং তাদের যে নির্ধারিত তাদের যে চাহিদা রয়েছে তাদের বিক্রেতাদের যে কাঙ্ক্ষিত বিক্রির যে একটি হিসাব থাকে সেটি তারা পূরণ করতে পারবেন, তাদের প্রত্যাশিত বিক্রি বেচা কেনা হবে এমনটি তারা ধারণা করছেন। তো রূপল, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সব শেষ খবর। রূপল, চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 22তম আসর, আর আজ মেলার 12তম দিন। আর এই মুহূর্তে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন তানিন মেহেদি, সরাসরি ছিলাম সেখানে। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর।
2017 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি বেড়ে 2.7% হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। গত বছরের প্রবৃদ্ধি ছিল 2.3%। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি বছর উন্নত অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধি তেমন না বাড়লেও উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি এবং সম্প্রসারিত বাজার বৈশ্বিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী বিশ্ব বাণিজ্যে কিছু অনিশ্চয়তা উঠে এসেছে প্রতিবেদনে। আর বিশ্বব্যাংক মনে করে 2008 সালের পূর্ববর্তী প্রবৃদ্ধি অর্জন করতে পারলে 2030 সালের মধ্যে বিশ্বের অতি দরিদ্রের সংখ্যা 4% নেমে আসবে। দক্ষিণ কোরিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এক ঘনিষ্ঠের সাথে দুর্নীতিতে জড়িত থাকার সন্দেহে স্যামসাং এর প্রধান লি জ্যাক ইয়ংকে জিজ্ঞাসাবাদ করা হবে। গত ডিসেম্বরে ক্ষমতা হারানো প্রেসিডেন্ট পার্ক জিয়ান হি এর ঘনিষ্ঠ চুই সুন সিলের পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ উঠে এসেছে ইলেকট্রিক্যাল খাতে জায়ান্ট এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্যামসাং এর CNT এবং সেল ইন্ডাস্ট্রিজ এর একীভূত করার একটি চুক্তিকে ঘিরে এমন দুর্নীতি ঘটে বলে জানা যায়। অভিযোগে বলা হয়, এই চুক্তির প্রক্রিয়ায় প্রেসিডেন্টের সমর্থন পাইয়ে দেওয়ার বিনিময়ে স্যামসাং $31 কোটি দিয়েছে চই এবং তার মেয়ের পরিচালিত একটি প্রতিষ্ঠানকে। গত মাসে আইনসভার শুনানিতে স্যামসাং এর সমর্থন পাওয়ার বিষয়টি অস্বীকার করলেও অর্থ দেওয়ার কথা জানিয়েছে তারা। চীন ভিত্তিক বহুজাতিক অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবা আগামী 5 বছরে 10 লাখ মার্কিনী ক্ষুদ্র ব্যবসায়ীকে যুক্ত করবে। আলিবাবার ওয়েবসাইট ব্যবহার করে এসব উদ্যোক্তারা তাদের পণ্য চীনের ভোক্তাদের কাছে বিক্রি করতে পারবে। সম্প্রতি আলিবাবার চেয়ারম্যান জ্যাকব মা এর সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বৈঠকের পর আলিবাবার মুখপাত্র এ তথ্য দিয়েছেন। ট্রাম্প টাওয়ারে এ বৈঠকের সফল উল্লেখ করে তিনি জানিয়েছেন, ক্ষুদ্র উদ্যোক্তারা এবং মার্কিন কৃষি পণ্যের চীনের বাজার নিয়ে আলোচনা হয়েছে। একইভাবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, জ্যাক বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী। আমরা দুইজনে উঠতি ব্যবসার জন্য দারুণ কিছু করতে যাচ্ছি। নিউ ইয়র্কে স্বল্প আয়ের পরিবারের সন্তানদের জন্য টিউশন ফি মুক্ত শিক্ষা নিশ্চিত করতে বিল পাশের প্রস্তাব করেছে গভর্নর অ্যান্ড্রু কুমো। চলতি বছরের মাঝামাঝিতে নিউ ইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলিতে এই প্রস্তাবনা বিল আকারে আনার ঘোষণাও দিয়েছেন গভর্নর কুমো। বিলটি পাশ হলে নিউ ইয়র্ক রাজ্যের বাৎসরিক $1,25,000 কম আয়কারী পরিবারের সন্তানরা বিনা খরচে লেখাপড়ার সুযোগ পাবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সিহাবুদ্দিন কিশলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়নের দৌড়ে থাকা বার্নি স্যান্ডার্স দীর্ঘদিন থেকেই যুক্তরাষ্ট্রে বিনা খরচে শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব করে আসছেন। এটি বাস্তবায়নে এবার নিউ ইয়র্কে বিনা খরচে কলেজ শিক্ষা চালু করতে এক্সেলসিওর বৃত্তি চালুর অঙ্গীকার করেছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। নতুন বছরে গভর্নরের উদ্যোগের অংশ হিসেবে গত 3রা জানুয়ারি কুইন্সের লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজে সিনেটর বার্নি স্যান্ডার্স এবং সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের বোর্ড অফ ট্রাস্টি ও সাবেক মেয়র প্রার্থী বিল থমসকে সঙ্গে নিয়ে এই উদ্যোগের কথা জানান তিনি। প্রতিটি পরিবারের সন্তানেরই শিক্ষার সমান অধিকার রয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, অর্থনৈতিক গতিশীলতা আনতে এবং দক্ষ মানব সম্পদ তৈরি করতে উচ্চশিক্ষা প্রয়োজন। আমাদের রাজ্যে 80 লাখ কর্মসংস্থানের সুযোগ রয়েছে, কিন্তু এর 70% জন্যই কলেজ সম্পূর্ণ করা কর্মী প্রয়োজন। অতিরিক্ত ব্যয়ের কারণে স্বল্প আয়ের পরিবারের সন্তানেরা উচ্চশিক্ষা শেষ করতে পারে না। অন্য রাজ্যগুলোর তুলনায় নিউ ইয়র্কের শিক্ষার খরচ বেশি, যা যুক্তরাষ্ট্রের সমান অধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষা জীবনের নিশ্চয়তায় গভর্নরের এই উদ্যোগের সফলতা কামনা করেন সিনেটর বার্নি স্যান্ডার্স। নিউ ইয়র্কের প্রতিটি মানুষ আমেরিকার গুরুত্বপূর্ণ অংশীদার, কিন্তু আমাদের নির্বাচিত প্রেসিডেন্ট এখানকার কর্মজীবীদের আয়কর বাড়ানোর পক্ষপাতী। গভর্নর কুমো যে উদ্যোগ নিয়েছেন, প্রতিটি রাজ্যেই তা করা উচিত। এ উদ্যোগ আমাদের শিল্প ও প্রযুক্তি খাতে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি বিশ্ব অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে। টিউশন ফির চাপ কমাতে শিক্ষাবৃত্তির এই উদ্যোগকে স্বাগত জানান প্রবাসী শিক্ষার্থীরা। আমাদের মিডল ক্লাসের জন্য এটা খুব ভালো হবে, কারণ এখন আরো অনেক স্টুডেন্ট কলেজে এসে পড়তে পারবে। যারা এখন বর্তমানে লেখাপড়া করতেছে ফাইন্যান্সিয়াল বিভিন্ন কারণে, তারা এখন ড্রপ আউট হওয়ার মতো একটা সিচুয়েশনে আছে, তারা রক্ষা পাবে। $125,000 উপরে যাদের ইনকাম তাদেরকে টিউশন ফি দিতে হবে, যে প্রস্তাবটা, আর ওটার নিচে যে ইনকাম তাদেরকে টিউশন ফি দেওয়া লাগবে না। সো আমার মনে হয় যে এটা অনেক ছেলে মেয়ের জন্য
বেস্ট হবে, তারা বেশি বেশি কোর্স নিতে পারবে। নিউ ইয়র্কের শতকরা ৮০% অর্থাৎ ৯,৪০,০০০ পরিবার বছরে $১,২৫,০০০ নিচে আয় করে। এই উদ্যোগ সফল হলে তা সন্তানদের শিক্ষা ব্যয় কমাতে ভূমিকা রাখবে বলে আশা করছে তারা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আজ সকাল থেকে লেনদেন শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে ডিএসসি এক্স অর্থাৎ প্রধান সূচক সেটি এখন অবস্থান করছে ৫,৩৪৩ পয়েন্টে এবং এই 10 পয়েন্ট বেড়েছে আজকে দেখা যাচ্ছে সূচক। এবং ডিএসসি এস অর্থাৎ সরিয়া ভিত্তিক সূচক দেখা যাচ্ছে যে ১,২৪৭ পয়েন্টে অবস্থান করছে এবং এটিও কিন্তু বেড়েছে ১.৬৬ পয়েন্ট। এবং ডিএসসি 30 দেখা যাচ্ছে যে ১,৯০৯ পয়েন্টে অবস্থান করছে এবং তিনটি সূচকই দেখা যাচ্ছে যে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে সকালবেলা থেকে শুরু করেছে। এখনো পর্যন্ত টাকার অঙ্কে দেখা যাচ্ছে যে লেনদেন হয়েছে তার পরিমাণ হচ্ছে ৪৪৬ কোটি টাকার মতো এবং দর বাড়া প্রতিষ্ঠানের সংখ্যা ১৭২টি এবং দর কমার প্রতিষ্ঠানের সংখ্যা ৯৯টি এবং এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের লেনদেনের দাম। একটু যদি লেখচিত্রের মাধ্যমে দেখতে চাই, সকাল থেকে যে চিত্র আমরা লক্ষ্য করছি যে সকাল থেকে কিন্তু দামের ঊর্ধ্বগতি দিয়েই শেয়ার বাজারের আজকের লেনদেন শুরু হয়েছে এবং প্রথম 10 মিনিটে লেনদেন কিছুটা বাড়ার পরে কিছুটা হালকা কমে যাওয়ার পরে আবার কিন্তু বাড়তে শুরু করেছে এবং পরবর্তীতে দেখা যায় যে সকাল 11টা পর্যন্ত বা 11টার কিছু কম সময় পর্যন্ত কিন্তু সূচকের বেশ ঊর্ধ্বমুখী ছিল এবং লেনদেনও বেশ ভালো হয়েছে এবং পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে 11টার পরে কিন্তু একটি বড় দরপতনের দিকে চলে গেছে শেয়ার বাজারের লেনদেন। যদিও সেই অবস্থাটি খুব বেশি সময় থাকেনি, তারপরেই 11:10 পরেই কিন্তু আস্তে আস্তে করে আবার লেনদেন বাড়তে শুরু করে এবং শেয়ার বাজারের যে লেখচিত্র দেখা যাচ্ছে যে তারপর থেকে এখনো পর্যন্ত কিন্তু শেয়ার বাজার আবার আস্তে আস্তে করে দর বাড়তে শুরু করেছে বিভিন্ন কোম্পানির শেয়ারের। তো এখন জানিয়ে দিচ্ছি দর্শক টপ 20 শেয়ারের লেনদেনের খবরাখবর। টপ 20 শেয়ারের প্রথমে আজকে অবস্থান করছে বেক্সিমকো ফার্মা এবং এই কোম্পানিটি এখন সবশেষ লেনদেন করেছে 33 টাকা 10 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল এই কোম্পানিটি 33 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন দর ছিল এই কোম্পানিটি লেনদেন হয়েছে 32 টাকা 30 পয়সা দরে এবং গতকাল 32 টাকা 70 পয়সা দরে এই কোম্পানিটি লেনদেন শেষ করেছিল। এরপরে দ্বিতীয় অবস্থানে আছে দেখতে পাচ্ছি লঙ্কা বাংলা ফিনান্স। লঙ্কা বাংলা ফিনান্স এখন সবশেষ লেনদেন করেছে 42 টাকা 30 পয়সা দরে। সর্বোচ্চ দর উঠেছিল এই কোম্পানিটির 42 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন দর নেমে গিয়েছিল 41 টাকা এবং গতকালও কিন্তু 41 টাকায় এই কোম্পানিটি লেনদেন শেষ করেছিল। এরপরে তৃতীয় অবস্থানে দেখতে পাচ্ছি যে বারেক পাওয়ার লিমিটেড এবং এই কোম্পানিটি 34 টাকা 70 পয়সায় সবশেষ লেনদেন করেছে। 34 টাকা 80 পয়সায় সর্বোচ্চ দর উঠেছিল এই কোম্পানিটি এবং সবশেষ দেখা যাচ্ছে যে এর সর্বনিম্ন দর নেমে গিয়েছিল 34 টাকা 90 পয়সা এবং গতকাল 34 টাকা 10 পয়সায় 20 পয়সা লেনদেন শেষ করেছে। চতুর্থ অবস্থানে আছে ইফাত অটোস লিমিটেড। ইফাত অটোস এর দেখা যাচ্ছে যে আজকে সবশেষ লেনদেন করেছে 116 টাকা 10 পয়সায় এবং 116 টাকা 80 পয়সা সর্বোচ্চ দর উঠেছিল। এর আগে গতকাল লেনদেন শেষ করেছিল ইফাত অটোস 114 টাকা 60 পয়সায়। অর্থাৎ দেখা যাচ্ছে যে আজকে সবশেষ যে লেনদেনের পরিস্থিতি গতকালকের চেয়ে আজ কিন্তু অন্তত প্রায় 2 টাকা বেড়েছে এই কোম্পানিটির শেয়ারের। এরপরে পঞ্চম অবস্থানে আছে প্রাইম ব্যাংক লিমিটেড আছে পঞ্চম অবস্থানে এবং এই কোম্পানিটি 11 টাকা 40 পয়সা সবশেষ লেনদেন করেছিল এবং 11 টাকা 40 পয়সা লেনদেন করলেও সর্বোচ্চ দর উঠেছে এই কোম্পানিটি 11 টাকা 60 পয়সায় এবং গতকাল কিন্তু 11 টাকা 10 পয়সা লেনদেন শেষ করেছে। যদিও আজ কিন্তু লেনদেনের সবশেষ যে অবস্থা তার আগেও লেনদেন পড়ে গিয়েছিল 11 টাকায়। এর পরের ষষ্ঠ অবস্থানে আছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ওরিয়ন ফার্মা লিমিটেড দেখা যাচ্ছে 45 টাকা 60 পয়সায় সবশেষ লেনদেন করেছে এবং 46 টাকা পর্যন্ত সর্বোচ্চ দর উঠেছিল এই কোম্পানিটির এবং লেনদেন করার আজকের যে অবস্থা তাতে 40 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে এই ওরিয়ন ফার্মা লিমিটেডের এবং গতকাল দেখা যাচ্ছে যে 40 টাকা 90 পয়সায় এই ওরিয়ন ফার্মা লিমিটেড লেনদেন শেষ করেছিল। এরপরে জানিয়ে দেব সপ্তম অবস্থানে আছে আইএফআইসি ব্যাংক লিমিটেড এবং এই কোম্পানিটি 24 টাকা 10 পয়সায় সর্বশেষ লেনদেন করেছে এবং সর্বোচ্চ দর উঠেছিল 24 টাকা 50 পয়সায়। এরপরের ধারাবাহিকভাবে কয়েকটি প্রতিষ্ঠানের নাম একটু জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে অষ্টম অবস্থানে আছে ন্যাশনাল টিউবস লিমিটেড। এরপরে নবম অবস্থানে আছে
মুজাফফর স্পিনিং মিলস আছে 9ম অবস্থানে এবং তারপরে আছে 10ম এবং 11তম অবস্থানে দেখা যাচ্ছে যে এর আগের কয়েকদিনে ভালো অবস্থানে থাকা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডেসকো। এই ছিল দর্শক এখন পর্যন্ত শেয়ার বাজারে লেনদেনের খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। পাটের সুতা, চট ও বস্তা আমদানির ক্ষেত্রে ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশি ব্যবসায়ীদের। বেনাপোলে আটকা পড়েছে পণ্যবাহী শতাধিক ট্রাক। ময়মনসিংহের প্রাথমিক পর্যায়ের স্কুলগুলোতে চলছে রমরমা বই বাণিজ্য। নির্ধারিত লাইব্রেরি থেকে উচ্চ মূল্যে কিনতে বাধ্য করা হচ্ছে, অভিযোগ অভিভাবকদের। এবং 2017 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি বেড়ে 2.7% হওয়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের। উন্নত দেশের তুলনায় প্রবৃদ্ধি বাড়বে উন্নয়নশীল দেশগুলোর। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।